ব্যবসায়ী স্ত্রীর নামে আবাস, পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর নামে আবাসের বাড়ি। ক্ষীরপাই পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের রীতিমতো চাঞ্চল্য। রাজ্য সড়কে পেট্রোল পাম্পেই আবাসের বাড়ি। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, ব্যবসায়ী স্ত্রীর নামে আবাস, আর সেই আবাসের বাড়ি পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর নামে। একেবারে রাজ্য সড়কে পেট্রোল পাম্প, সেখানেই আবাসের বাড়ি। একদম দেখো, ঘাটাল চন্দ্রকোনা যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ক্ষীরপাই পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড, অর্থাৎ ওই জায়গাটাকে ঘুঘুডেনা কালী মন্দির এলাকা বলা হয়। সেই জায়গায় কিন্তু পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের মালিক কিন্তু প্রভাত পান, আর তার স্ত্রী জ্যোৎস্না পান, তার নামে কিন্তু সরকারি হাউজিং ফর অলের বাড়ি। যেখানে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের যে এলাকা, সেই বাউন্ডারির মধ্যেই কিন্তু এই বাড়ি তৈরি করেছেন পেট্রোল পাম্প মালিক। তা নিয়ে কিন্তু আমরা ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের সাথে যোগাযোগ করলে তিনি অবশ্য জানিয়েছেন যে পৌরসভার কাউন্সিলররা তাদের ওয়ার্ডের বাড়ি দিচ্ছেন, সেই বিষয়ে কিন্তু তার জানা নেই। এবং পরবর্তীকালে তিনি আরো বলেছেন যে সম্পূর্ণ টাকা কিন্তু এখনো দেওয়া হয়নি। কিন্তু যেখানে দেখা যাচ্ছে জ্যোৎস্না পানের নামে বোর্ড লাগানো রয়েছে, অর্থাৎ বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, সেই বোর্ডও কিন্তু লাগানো আছে। সেক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যানের দাবি এখনো কিন্তু কিস্তির টাকা দেওয়া হয়নি। এই নিয়ে প্রভাতবাবু কিন্তু দাবি করেছেন তার পুরনো বাড়ি রয়েছে, মাটির বাড়ি, এবং তিনি কলকাতার বাসিন্দার, কলকাতার ভোটার হলেও তার স্ত্রীর ভোটার কিন্তু এখানে ক্ষীরপাই পৌর এলাকায়, তাই তিনি বাড়ি নিয়েছেন, তিনি বাড়ি পাওয়ার যোগ্য। কিন্তু বিরোধীরা কিন্তু অভিযোগ তুলছেন যে কি করে একজন কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তার সাথে ক্ষীরপাইয়ের একজন পেট্রোল পাম্পের মালিক তিনি তার স্ত্রীর নামে বাড়ি পেতে পারেন। এই বিষয়ে কিন্তু ওই ওয়ার্ডে, অর্থাৎ ৭ নম্বর ওয়ার্ডের ক্ষীরপাই যে পেট্রোল পাম্প, এই তো আপনার না, আমার না, এটা সিসি পাম্প, এটা আমি একটা পার্সেন্টেজের মালিক। এর সাথেই আপনার একটা আবাস যোজনা বা মানে হাউজিং ফর অলের বাড়ি হয়েছে, যেটা আপনার স্ত্রীর নামে। যেটা স্ত্রীর নামে, সেটা স্ত্রীর নামে ছোট একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি। আমার যেহেতু বাড়ি মাটির বাড়ি ছিল, বর্তমানে তাও নেই, আমি বোনের বাড়িতে থাকি, সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে। অনেকে বলছে চেয়ারম্যানের ঘনিষ্ঠতার ফলেই পেয়েছেন। চেয়ারম্যানের ঘনিষ্ঠতা এটা সবাই জানে, আমার ব্লাড রিলেশন, কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি, দিয়েছে কাউন্সিলররা, অনেক ফসামত করে পেয়েছি। খোঁজ নিয়ে জানলাম যে ৯ নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে। ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি, সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে। পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে, সেই মতোভাবেই ওকে দেয়া হয়। এবং টাইম টু টাইম আমাদের যা নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে, সেইভাবেই বাড়িটা তৈরি করেছে। কিন্তু বাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ হাউজিং ফর অলের বোর্ড পর্যন্ত লাগানো হয়েছে, কিন্তু সব টাকা এখনো পাইনি। মানে টাকাটা বাকি রেখেছেন ওই কারণে। কারণ আমরা বলেছি যে আমরা আর একটু খোঁজ খবর নেবো। আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে এবং পরিত্যক্ত বাড়িটি ভগ্নদশা, সেইভাবে ওটা দেওয়া হয়েছে। আমি জ্যোৎস্না পানের নামে কোনো বাড়ি দিইনি। ওয়ার্ডে আপনি কাউন্সিলর হয়ে কিছু জানেন না, আমি কাউন্সিলর হয়ে আমি কোনো বাড়িও দিইনি ওকে, আর আমি জানিও না। আমার লিস্টে কোনো জ্যোৎস্না পানের নামে বাড়ি নেই। প্রভাত পান বা জ্যোৎস্না পান ওনার ক্ষীরপাই থাকেন? থাকে, আসে, থাকে। ৭ নম্বরের ওয়ার্ডেও ওর বাড়ি আছে, থাকে, আসে। কোচবিহারে কোণঠাসা পদ্ম, মন্ডল সভাপতি ঘোষণায় সমস্যা বিজেপির। ৪৩ মন্ডলের মধ্যেই সভাপতিহীন ১৮ মন্ডল। জেলার অধিকাংশ বুথ কমিটি তৈরি হয়নি। ভোটের আগে কোচবিহারে ব্যাকফুটে পদ্ম। আরো ডিটেলস জানাবে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, ২৬-এর বিধানসভা ভোটের আগে তাহলে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে পদ্ম শিবির। হ্যাঁ দেখো, একেবারেই প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখি, গত লোকসভা নির্বাচনের কোচবিহারে বিজেপির ফল খারাপ হয়েছে। তারপর থেকেই বিজেপি কর্মী সমর্থকরা যারা ছিল তাদের একটা বড় অংশ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্যরা সব তৃণমূলে যোগ দিয়েছে। বাকি যারা বিজেপি কর্মী ছিল তারা বসে গিয়েছে। এবং এই পরিস্থিতিতে বুথ কমিটি গড়া থেকে মন্ডল কমিটি গড়তে সমস্যায় পড়তে হচ্ছে বিজেপিকে। ইতিমধ্যে ২ মাস পেরিয়ে গেছে, ৪৩টি মন্ডল রয়েছে কোচবিহার সাংগঠনিক জেলায়। সেক্ষেত্রে মাত্র ২৫টি মন্ডল কমিটির সভাপতির নাম ঘোষণা করেছে, বাকি 18টা মন্ডল কমিটির সভাপতিদের নাম ঘোষণা করতে পারেনি। পাশাপাশি সিংহভাগ বুথে বুথ কমিটি তৈরি করতে পারেনি, কারণ কর্মী সমর্থকরা নেই। যদিও নতুন জেলা সভাপতি তিনি জানিয়েছেন, অভিজিৎ বর্মন, যে খুব শীঘ্রই আমরা আবার নতুন করে বসবো, যেখানে যেখানে যে ঘাটতি আছে সে ঘাটতি মেটানো হবে। প্রিয়াঙ্কা, বেশ। যেহেতু সাংগঠনিক কাজ আমাদের দীর্ঘদিন ধরেই চলছে,
যে আমাদের মেম্বারশিপের কাজ হয়ে গেল। মেম্বারশিপের কাজ হওয়ার পরে আমাদের মন্ডল সভাপতি 25 জন অলরেডি হয়ে গেছে, 18 জন বাকি আছে। এখন জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে। এখন আমরা যতটা পারি তাড়াতাড়ি আমরা সাংগঠনিক আমাদের যে মন্ডল যেগুলো বাকি আছে সেই মন্ডলগুলো আমরা ঘোষণা করে কমিটি তৈরি করার প্রয়াস আমরা চালাবো। রাজ্যের সমস্ত বুথেই নজর তৃণমূল কংগ্রেসের। 26-এর টার্গেটে নয়া ফর্মুলা তৃণমূল কংগ্রেসের। আরো ডিটেলে জানাবো আপনাদের। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি ফর্মুলা তৃণমূল কংগ্রেসের? তুমি জানো যে গত শনিবার দিনকে যখন ভার্চুয়াল বৈঠক করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি বুথগুলোর কি অবস্থা বিভিন্ন বিধানসভার মধ্যে তার একটা খতিয়ান তিনি সেখানে দিয়েছিলেন। যে কোনো রাজনৈতিক দলের কাছেই নির্বাচনের ক্ষেত্রে যার যত বুথ শক্তিশালী হয় সে তত রাজনৈতিকভাবে সুবিধা পায় বা নির্বাচনের ক্ষেত্রে লড়াই করার ক্ষেত্রে তারা অনেকটা বেশি সুবিধা পেয়ে যায়। কিন্তু দেখতে পাওয়া গিয়েছে যে লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে একাধিক যে বুথ রয়েছে সেই বুথগুলোতে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। এবং এই খারাপ ফলের কারণ হিসাবে যেটা উল্লেখ হয়েছে সেটা হচ্ছে যে সেখানে যথাযথভাবে নজরদারি থাকেনি। মানে লোকসভা নির্বাচনে খারাপ থাকা বুথ ধারাবাহিকভাবে যে সমস্ত বিধানসভাগুলোতে খারাপ থাকা বুথ তার সবকটাতেই তৃণমূলের তরফ থেকে কড়া নজর দেওয়া হচ্ছে এবং সেই কারণে হচ্ছে বুথ ভিত্তিক যে সম্মেলন পুনরায় ফের শুরু করা হতে পারে। বেশ। চোরা শিকারীদের দৌরাত্ম্য পূর্ব মেদিনীপুরের রামনগরে দৌরাত্ম্য একেবারে প্রকাশ্যে। এয়ার গান নিয়ে পাখি শিকার করতে গ্রামে পরিযায়ী পাখি মারতে বাধা দেন গ্রামবাসীরা। तू पाखी मारतायस आम्हाला रास्ता आहे तू रास्ताला पाखी मारा अधिकार ଅଛି তোর ক হাত উঠাই নাই মু হাত উঠাই নাই তু পাখি মারতাयस কেন পাখি মারতাयस কেন দেখিবা মারিব মারিব কর কর তোর তোর ঘর গেডি ঠিক আছে মই এখন দউছি থানা করো। টেলিফোনে রয়েছে প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, একদিকে বেআইনি কাজ করছে, তারপরে আবার হুমকি, আবার মারধরের অভিযোগ তাদের বিরুদ্ধে। কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? একেবারে প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, একে দীঘার সমুদ্র সৈকত যেখানে তীরবর্তী এলাকা, এই পুরুষোত্তমপুর গ্রাম এলাকায় বিভিন্ন ধরনের সেখানে পরিযায়ী পাখি এসে থাকে। সেক্ষেত্রে আজকে কি হয়েছে, সেই সব পরিযায়ী পাখি যে সমস্ত এলাকায় বসে থাকে সেই সমস্ত এলাকায় চোরা শিকারীরা বাইকে করে এসে ইয়ারগানের শিকার করছিলেন। এই সময় এলাকার স্থানীয় বাসিন্দারা তারা বাধা দিলে কিন্তু হুমকির মুখে পড়তে হয় এবং তাদেরকে মারধর করার এবং অভিযোগ উঠি। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রামনগর থানায় মৌখিকভাবে জানিয়েছেন। তবে পুলিশ ওই সমস্ত ব্যক্তিরা যারা এয়ার গান নিয়ে শিকার করছে তাদেরকে চিহ্নিত করে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন এলাকায়। তবে এখনো পর্যন্ত কাউকে কোনো ধরার ব্যবস্থা করেনি পুলিশ। তবে এখনো পর্যন্ত যেখানে তদন্ত শুরু করছেন পুলিশ, তবে পুরো বিষয়টা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুসছেন, যেখানে এই পরিযায়ী পাখি বিভিন্ন রকমের পরিযায়ী পাখি এসে তাদের এই সমস্ত যে সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতে কিন্তু থাকে। এই ক্ষেত্রে যে চোরা শিকারীরা দিনের পর দিন শিকার করছে, তারা কিন্তু তাদের বাধা দিতে গেলে পাল্টা তারা হুমকির মুখে পড়তে হলো গ্রামবাসীদেরকে। এই নিয়ে যথেষ্ট এলাকায় চাঞ্চল্য হচ্ছে। ছেলে পাখি মারছে, আমি তাদেরকে প্রথমে জিজ্ঞেস করি পাখি মারা তো জানানোর অন্যায়, তোমরা পাখি মারছো কেন? তখন তারা অশ্রাব্য ভাষায় আমাকে যেভাবে জানাজানি করে। তারপরে আমি যখন বললাম যে দেখো তোমাদের এইভাবে কানুনের কোনো রাইট নাই, আমি এই কথা আমি থানায় জানাবো, তখন তারা নেমে আমাকে মারামারি করে এবং যাওয়ার সময় আমাকে বন্দুকের নল দিয়ে আমাকে পিটিয়েও দিয়ে যায়।